হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8। আজকে আমরা পড়ব সায়েন্স চ্যাপ্টার 1 ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট। সো লেটস সি। আজকে আমরা ক্লাস 8-এর সায়েন্স বই হইতে প্রথম চ্যাপ্টার পড়ব, ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারের নাম হলো ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, তাহলে আমরা দেখে নিই। ক্রপ বলতে আমরা কি বুঝি? ক্রপ বলতে আমরা সবাই বাড়ির মধ্যে আমরা মরিচের গাছ আমরা লাগাই বা বিভিন্ন শিম গাছ, এগুলো হইতে আমরা ভেজিটেবলস বা এরকম আমরা জিনিস পাই। তো যখন আমরা মরিচ গাছ বাড়ির মধ্যে 1টি 2টি বা 5টি লাগাই, যখন অনেক বিরাট বড় এরিয়ার মধ্যে মরিচ গাছ লাগানো হবে, চিলি প্ল্যান্ট, তখন অনেক মরিচ একসঙ্গে ফসল হবে। তারপর মরিচগুলোকে তুলে শুকিয়ে বাজারে বিক্রি করা হবে। বেশি পরিমাণ জায়গাতে যদি আমরা মরিচ গাছ লাগাই তখন এটি হবে ক্রপ। এই যে এটি হলো প্রোডাকশান, লাগানো, উৎপাদন, শস্য উৎপাদন। বেশি পরিমাণে যখন আমরা কোনো সবজি বা কোনো গাছ আমরা লাগাই তখন এটিকে বলা হয় শস্য, এবং প্রোডাকশন মানে উৎপাদন। অ্যান্ড ম্যানেজমেন্ট, কীভাবে আমরা এটির পরিচর্যা করব, ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে আমরা দেখে নেই। পাহেলি অ্যান্ড ভোজ, এখানে 2টা স্টুডেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে 2টি স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি। একটির নাম হলো পাহেলি, এই স্টুডেন্টের বা এই মেয়েটির নাম হলো পাহেলি, আর এই স্টুডেন্টটির নাম হলো ভোজ। আমরা কয়েকটি লাইন পড়ে নিই। এটি হলো আমাদের ফার্স্ট পেজ ফ্রম ফার্স্ট চ্যাপ্টার ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আমি কতগুলি আন্ডারলাইন করেছি, কতগুলি সেন্টেন্সের নিচে আমি লিখেছি, তোমরা দেখে নেও। Paheli and Bojo went to their uncle's house during the summer vacation. সামার ভ্যাকেশন বলতে গ্রীষ্মের বন্ধর সময় পাহেলি এবং ভোজো তারা কোথায় গিয়েছিল? তাদের আঙ্কেলস হাউস, তাদের আঙ্কেলের বাড়িতে গিয়েছিল। দেয়ার আঙ্কেল ইজ এ ফার্মার, তাদের আঙ্কেল ছিল একজন কৃষক, বলতে এরকম বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করে। দেয়ার আঙ্কেল ইজ এ ফার্মার। ওয়ান ডে, একদিন, দে স, তারা দেখেছিল, সাম টুলস, কতগুলি যন্ত্রপাতি। শস্য ক্ষেতের মধ্যে কতগুলি যন্ত্রপাতি লাগে, এগুলি তারা দেখেছিল। সাম টুলস লাইক, কে দেখেছিল? কুরফি, সিকল, শোবেল, প্লাউ এটসেট্রা ইন দ্য ফিল্ড। ওয়ান ডে দে স সাম টুলস লাইক কুরফি, সিকলস, শোবেল, প্লাউ এটসেট্রা ইন দ্য ফিল্ড। ক্ষেতের মধ্যে একদিন তারা কতগুলি যন্ত্র দেখেছিল। আঙ্কেলের যে ক্ষেত আছে, শস্য ক্ষেত আছে, শস্য ক্ষেতের মধ্যে তারা কতগুলি জিনিস তারা দেখেছে। তারা কি দেখেছে আঙ্কেলের শস্য ক্ষেতের মধ্যে? তারা যখন আঙ্কেলের বাড়িতে গিয়েছিল, আঙ্কেলের বাড়ি হইতে আঙ্কেলের শস্য ক্ষেতে গিয়েছিল, তারা কুরফি দেখেছে, সিকল দেখেছে, শোবেল দেখেছে, প্লাউ দেখেছে। তোমরা কুরফি দেখেছো। কুরফি কি? কুরফি তোমরা দেখেছো। কুরফি দিয়ে কী করা হয়? মাটিকে খুঁড়া হয়, মাটিকে খুঁড়ে এখানে গাছ লাগানো হয়। আমরা যখন ব্যক্তিগতভাবে, বিক্রি করার উদ্দেশ্য নয়, ব্যক্তিগতভাবে যখন আমরা বাড়িতে কোনো আমরা শস্য লাগাই, গাছ লাগাই, তখন আমরা কুরফি দিয়ে আমরা কী করি? মাটিকে নরম করে নিই এবং মাটির চাকাগুলিকে আমরা ভেঙে নেই। তারপর বা এগুলো দিয়ে কাজ করি, বা যখন কোনো আগাছা জন্মে যায় গাছের সঙ্গে, এগুলিকে আমরা কুরফি দিয়ে আমরা এইগুলির মূলগুলি আমরা সরিয়ে দিই। বা তোমরা দেখেছো অনেক সময় যে রাজমিস্ত্রির কাজ যারা করে, মেশন, তারা যখন ওয়াল প্লাস্টারিং করে, তাদের যে একটি এই গামলার মধ্যে যে মিক্সচার থাকে, বালু সিমেন্টের যে মিক্সচার থাকে, এটি যখন কুরফি দিয়ে নিয়ে তারা ওয়ালের মধ্যে ঢিল মেরে তারপর তারা এইভাবে এই ওয়ালকে তারা কী করে? তারা কুরফি দিয়ে কী করে? গামলা হইতে তারা সিমেন্টটা মিক্সচার সিমেন্ট বালু উঠিয়ে তারা ওয়ালের মধ্যে
এগুলা ঢিল মারে, এভাবে তারা তারপর কী করে ওয়ালটাকে তারা লেবেলিং করে কুরফি। তাহলে কুরফি তোমরা অবশ্যই চিন্তা করেছো, কুরফি আমি উপরে লিখে নিয়েছি কুরফি কি। কুরফি কি? এই যে কুরফি, রিমুভ উইডস। ক্ষেতের মধ্যে অনেক ধরনের আগাছা থাকে, অনেক ধরনের গাছ থাকে যেগুলো আমাদের দরকার নেই, এই সমস্ত গাছকে উগড়ে ফেলার জন্য কুরফি ব্যবহার করা হয়। রিমুভ উইডস, ডিগ সয়েল, কোনো সময় মাটিকেও করার জন্য ব্যবহার করা। ইন স্মল গার্ডেন, ছোটো ছোটো গার্ডেনের মধ্যে এগুলো আমরা ব্যবহার করি। ব্যক্তিগত যে গার্ডেনগুলো আছে, বিশাল আকারের যখন শস্য আমরা উৎপাদন করি তখন আমরা এগুলো ব্যবহার করি, অন্য কিছু ব্যবহার করি। তারপরে শিকল, এক ধরনের যন্ত্র আছে, নাম হলো শিকল। শিকল কি? কাট গ্রাস, বা আমরা কাছি বলে থাকি, এক ধরনের দায়ের মতো থাকে, এটার সামনের দিকটি খুব ধার থাকে, এটা দিয়ে আমরা ঘাস কাটি। কাট গ্রাস, কাট গ্রাস শিকল। তারপর আমরা সবেল। সবেল কি? লিফটিং অ্যান্ড মুভিং সয়েল, স্যান্ড, কোল। তোমরা বেলচা দেখেছো? বেলচা যখন আমরা রাস্তার মধ্যে আমরা দেখেছি অনেক, যখন এই বালুগুলি থাকে বা ট্রাক থেকে বালুগুলি ফেলে দেওয়া হয়, ট্রাক থেকে বালুগুলিকে যখন নিচে এক জায়গাতে রাখা হয়, বালুগুলিকে আবার ঠেলা উঠিয়ে এক ধরনের বেলচা দিয়ে বালুগুলি ঠেলাতে উঠিয়ে আবার অন্য জায়গাতে নেওয়া হয় বা টুকরির মধ্যে উঠানো হয়। তো এই যে বেলচা, বেলচা তোমরা সবাই দেখেছো, বেলচাকে বলা হয় সবেল। বেলচাকে বলা হয় সবেল। সবেল। লিফটিং অ্যান্ড মুভিং সয়েল, স্যান্ড, কোল। কয়লা আমরা বেলচা দিয়ে উঠাই, বা ট্রাকের মধ্যে আমরা বেলচা দিয়ে আমরা এই বালু উঠাই, স্যান্ড কয়লা উঠাই, বা মাটিকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে আমরা নেওয়ার জন্য আমরা ট্রাকের মধ্যে বেলচা দিয়ে ভরি বা ঠেলার মধ্যে বেলচা দিয়ে আমরা ভরি। তোমরা সবেল তোমরা অবশ্যই দেখেছো। তারপর দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি বজয় কি বলছে। বজয় কি বলছে আমরা দেখে নিই। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। হোয়ার অ্যান্ড হাউ উই ইউজ দিস টুলস, এই টুলসগুলি, এই যন্ত্রগুলি কোথায় এবং কীভাবে ব্যবহার করা হয়। আই ওয়ান্ট টু নো, আঙ্কেলকে বলছে, বা যারা এখানে এই শস্য ক্ষেতে আছে বা বজর সামনে যারা আছিল বজর, তাদেরকে বলছে আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। হোয়ার কোথায়, অ্যান্ড হাউ কীভাবে, উই ইউজ দিস টুলস আমরা এই টুলসগুলিকে, এই যন্ত্রগুলিকে আমরা কীভাবে আমরা ব্যবহার করব। তারপর নিচে লাইনগুলি আরেকবার পড়ে নেই। হোয়াই ডু উই হ্যাভ টু ইট ফুড, আমাদের কেন ফুড খেতে হয়। হোয়াই ডু উই হ্যাভ টু ইট ফুড, আমরা সবাই জানি এটির উত্তর। আমরা ফুড কেন খাই? কারণ ফুড থেকে আমাদের আলটিমেটলি ফুডগুলোকে ডাইজেশন করে, ফুড থেকে বিভিন্ন নিউট্রিয়েন্টস নিয়ে আমরা কী করে আলটিমেটলি এই নিউট্রিয়েন্টসগুলো থেকে আমরা এনার্জি পাই, এবং এনার্জি যদি আমরা পাই তখন আমরা বিভিন্ন কাজকর্ম আমরা করতে পারি। কারণ এনার্জি ছাড়া আমাদের কোনো হাঁটতে পারবো না, চলাফেরা করতে পারবো না, বিভিন্ন কাজকর্ম করতে পারবো না। এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াই ডু উই হ্যাভ টু ইট ফুড, আমাদেরকে কেন ফুড খেতে হয়? কারণ আমাদের এনার্জি পেতে হবে, এবং উইথ দ্য হেল্প অফ দিস এনার্জি উই হ্যাভ টু ডু লটস অফ অ্যাক্টিভিটি, অনেক ধরনের কাজকর্ম আমাদেরকে করতে হবে। দ্যাটস ওয়াই উই টেক ফুড or we eat food. Energy from the food is utilized by organisms. Energy from the food is utilized by the organisms. এই যে ফুড হইতে যে এনার্জি পাই, এই এনার্জিটা অর্গানিজমে জীবে ব্যবহার করে কোন কাজে? ফর ক্যারিং আউট দেয়ার ভেরিয়াস বডি ফাংশনস, তাদের শরীরের বিভিন্ন ফাংশন, বিভিন্ন কাজকর্ম করতে, শরীরের আমাদের বডির অনেকগুলি কাজকর্ম করতেই হয়। এই সমস্ত কাজকর্ম করতে গেলে আমাদের বডির এনার্জির প্রয়োজন হয়। যেমন আমাদের ডাইজেশন করতে হবে, আমরা যে ফুডগুলো খেয়েছি ফুডগুলোকে আমাদেরকে ডাইজেশন করতে হবে, আমাদেরকে চিবাতে হবে ভাতগুলিকে, যদি না চিবাই, যদি এনার্জি না থাকে তাহলে চিবাতে পারবো না, আমাদের এনার্জির প্রয়োজন। তো ডাইজেশন করতে আমাদের ফুড লাগবে, আমাদের এনার্জি দরকার পড়ে। রেসপিরেশন বলতে আমাদের শ্বাস ভিতরে নেওয়া, শ্বাস বাহিরে নেওয়া, বা সেলের ভিতরে আমাদের যে ফুডগুলা গিয়ে গ্লুকোজে কনভার্ট হয়েছে, গ্লুকোজটাকে ভেঙে এনার্জি বের করা, এই সমস্ত কাজকর্ম করতে আমাদের এনার্জির প্রয়োজন হয়। এক্সক্রিশন, আমাদের বডি হইতে যে আমরা যে
আনডাইজেস্টেড ফুডগুলো ইন দ্য ফর্ম অফ স্টুল বা স্পেসিস বা ল্যাট্রিন আমরা বডি থেকে বের করে দিই। এই সমস্ত কাজগুলি করতে আমাদের এনার্জির প্রয়োজন হয়। আমাদের ডাইজেশন করতে, আমাদের রেসপিরেশন করতে, আমাদের এক্সক্রিশন করতে আমাদের এনার্জির প্রয়োজন হয়। সেই কারণে আমরা ফুড নেই, কারণ ফুড থেকে আমরা এনার্জি পাবো। তারপর এখানে বজয় আবার কি জানতে চাচ্ছে আমরা দেখে নিই। সিন্স উই অল নিড ফুড, যেহেতু আমাদের সবারই খাদ্যের প্রয়োজন, হাউ ক্যান উই প্রোভাইড ফুড টু এ লার্জ নাম্বার অফ পিপুল ইন আওয়ার কান্ট্রি, আমরা কীভাবে আমাদের কান্ট্রির মধ্যে এত বিশাল মানুষ সবাইরে আমরা কীভাবে আমরা ফুড দিতে পারি। হাউ ক্যান উই প্রোভাইড ফুড টু এ লার্জ নাম্বার অফ পিপুল ইন আওয়ার কান্ট্রি, আমরা দেখতে পাচ্ছি আমাদের কান্ট্রির মধ্যে কত করোড় 140 করোড় মানুষ আছে। সবাই তো আর ফুড ক্রপ প্রোডাকশন করে না, সবাই তো আর ফুড তৈরি করে না, সবাই তো ফুড জন্মায় না, এই ক্রপগুলো শস্যগুলো জন্মায় না। তাহলে আমরা কীভাবে সবার জন্য, সবারই তো ফুড লাগে, সবার জন্য আমরা ফুড আমরা বানাতে পারি, তৈরি করতে পারি, একথা এখানে বলা হয়েছে। সিন্স উই অল নিড ফুড, হাউ ক্যান উই প্রোভাইড ফুড টু এ লার্জ নাম্বার অফ পিপুল ইন আওয়ার কান্ট্রি। আমরা দেখে নিই তারপর কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাহেলে আবার কি বলছে, দেখে নিই পাহেলে কি বলছে। ফুড হ্যাজ টু বি প্রডিউসড অন এ লার্জ স্কেল, মানে অনেক বেশি পরিমাণে ফুড উৎপাদন করতে হবে বা ফুড তৈরি করতে হবে। ফুড হ্যাজ টু বি প্রডিউসড অন এ লার্জ স্কেল, বজয় বলেছিল আমরা এত মানুষের জন্য ফুড আমরা কীভাবে তৈরি করব বা আমরা কি তৈরি করতে পারবো। আর পাহাড়ে বলছে এত বেশি করে ফুড উৎপাদন করতে হবে। ফুড হ্যাজ টু বি প্রডিউসড অন এ লার্জ স্কেল। তারপর নিচে আমরা দেখে নিই এখানে কী লেখা আছে একটি। Till 10,000 BCE, people were nomadic. Till 10,000 BCE, আমরা আমাদের যে একাডেমিক ক্যালেন্ডার এখন চলছে 2025, 2026, 25 এরকম চলছে, 25 চলছে এখন। এই যে 2025 যীশুখ্রিস্ট জেসাস ক্রাইস্ট জন্ম হয়েছে আজকে 2025 বছর হয়েছে। জেসাস ক্রাইস্ট জন্ম হওয়ার আগে 1 বছর আগে বলা হতো 1 BCE, 10,000 ইয়ার্স আগে বলা হয়েছে 10,000 BCE, মানে যীশুখ্রিস্ট জন্ম হওয়ার 10,000 ইয়ার্স আগে। এখানে একথাই বলা হয়েছে till 10,000 BCE পিপুল ওয়ার nomadic। যীশুখ্রিস্ট জন্ম হওয়ার 10,000 ইয়ার্স আগে পিপুলগুলো মানুষ কোন ধরনের ছিল, মানুষ ছিল nomadic। 10,000 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ জেসাস ক্রাইস্ট জন্ম হওয়ার 10,000 ইয়ার্স আগে মানুষ কিরম ছিল, nomadic। এখন কিন্তু মানুষ nomadic না। nomadic বলতে তারা এখন কয়েক মাস আছে এক জায়গাতে, আবার কয়েক মাস থাকবে এক জায়গাতে, কোনো সময় থাকবে জঙ্গলে, কোনো সময় থাকবে জলে, কোনো সময় থাকবে সমতল জায়গাতে, কোনো সময় থাকবে পাহাড়ে, এগুলো কোনো ঠিক নেই। তারা কোথায় ঘুমাবে, কোথায় থাকবে, মানে মানুষ ছিল এরকম nomadic। তারপর আস্তে আস্তে মানুষে এক জায়গাতে থাকে। আচ্ছা নিচে আমরা এখানে পড়ে নিই। এখানে কি বলা হচ্ছে, এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। হেডলাইন কি দেওয়া আছে, এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। আমরা যদি এগ্রিকালচার করি, এগ্রিকালচার মানে কি আমাদের যে অনেকগুলি কাজকর্ম করে আমরা শস্য উৎপাদন করি, যে অনেকগুলি প্রসেস আছে এখানে, কীভাবে স্টার্টিং থেকে একদম লাস্ট পর্যন্ত অনেকগুলি প্রসেস কাজকর্ম করতে হয়, তখন এই সবগুলিকে একসঙ্গে মিলে বলা হচ্ছে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। নিচে দেখে নিই, নিচে আমরা একটি, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে এই লাইনটি। When plants of the same kind are cultivated at one place on a large scale, it is called a crop. আমরা ডেফিনেশন পেয়ে গেছি ক্রপ কি, মানে যখন অনেক বড় এরিয়ার মধ্যে একই ধরনের জিনিস লাগানো হয়। When plants of the same kind, একই ধরনের, যেমন ধান খেতে শুধু ধান, মরিচ খেতে শুধু মরিচ, আলু খেতে শুধু আলু। When plants of the same kind are cultivated বলতে এখানে লাগানো হয়েছে, এখানে এটাকে পরিচর্যা করা হইবে, তার থেকে আমরা ফসল পাবো, এই সবগুলিকে একসঙ্গে বলা হচ্ছে কাল্টিভেটেড এট, যখন লার্জ স্কেল, যখন বেশি পরিমাণে লাগানো হয়, কাল্টিভেট করা হয় একই ধরনের প্ল্যান্টকে অনেক বড় এরিয়াতে,
তখন এটাকে বলা হয় ক্রপ। লার্জ স্কেল ইট ইজ কল্ড ক্রপ। আমাদেরকে এটি মুখস্থ শিখতে হবে। আমি এখানে ফুল লাইন দিয়েছি, যেখানে যেখানে আমি ফুল লাইন দিয়েছি এখানে তোমাদেরকে মুখস্থ শিখতে হবে। When plants of the same kind are cultivated at one place on a large scale, it is called a crop. তাহলে আমরা শিখে নিয়েছি হোয়াট ইজ ক্রপ। তারপর এখানে কি আছে আন্ডারলাইন। Crops are of different types like cereals, vegetables and fruits. ক্রপস কিন্তু অনেক ধরনের হয়। আমরা অনেক সময় আমরা সিরিয়ালসের ক্রপস আমরা লাগাই, অনেক সময় আমরা ভেজিটেবলস লাগাই, অনেক সময় ফ্রুটস লাগাই। এখানে একথে বলা হয়েছে ক্রপস আর অফ ডিফারেন্ট টাইপসের ক্রপ আছে, ডিফারেন্ট টাইপসের ক্রপ আছে, যেমন সিরিয়ালস, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। These can be classified on the basis of the season in which they grow. এগুলোকে আমরা ক্লাসিফাই করব, বিভিন্নভাবে ভাগ করব বেসিস অন দ্য সিজন। কোন সিজনে কোন ধরনের জিনিসটি আমরা কাল্টিভেট করতে পারি, কোন সিজনে কোন ধরনের ক্রপ আমরা কাল্টিভেট করতে পারবো। আমরা এভাবে এটার উপরে ডিপেন্ড করে আমরা কি করব, আমরা কাল্টিভেট করব। তারপরে পৃষ্ঠা দেখে আছে এখানে, তারপরে পৃষ্ঠাতে কি বলা হচ্ছে, টু ব্রড ক্রপিং প্যাটার্নস ক্যান বি, টু ব্রড ক্রপিং প্যাটার্নস আর, আমাদের যত ক্রপ আছে সব ক্রপকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। যত ক্রপ আছে সব ক্রপকে দুইটি প্যাটার্নে ভাগ করা হয়েছে, মানে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগের নাম হলো খরিফ ক্রপস, আর একটি ভাগের নাম হলো রবি ক্রপস। আমরা যত রকমের ক্রপ আমরা লাগাই বা কাল্টিভেট করি, মানে উৎপাদন করি বা লাগাই, সব ক্রপকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। কতগুলিকে বলা হয়েছে খরিফ ক্রপস, আর কতগুলিকে বলা হয়েছে রবি ক্রপস। আমরা দেখে নিই খরিফ ক্রপস কি। দি ক্রপস হুইচ আর সোন বলতে বপন করা হয়, সোন ইন দ্য রেইনি সিজন আর কল্ড, কি বলা হয়েছে আরেকবার পড়ছি, দি ক্রপস হুইচ আর সোন ইন দ্য রেইনি সিজন আর কল্ড খরিফ ক্রপস। বৃষ্টির দিনে যে ধরনের ক্রপ কাল্টিভেট করা হয়, যে ধরনের ক্রপ লাগানো হয় তাদেরকে বলা হয় খরিফ ক্রপস। যেমন জুন টু সেপ্টেম্বর, জুন মাস হইতে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের দেশে বৃষ্টি থাকে। তো জুন মাস হইতে সেপ্টেম্বর পর্যন্ত যে ধরনের আমরা ক্রপগুলিকে কাল্টিভেট করি এই ধরনের ক্রপকে বলা হয় খরিফ ক্রপ। যেমন পেডি, ধান ক্ষেত, বৃষ্টির দিনে আমরা ধান ক্ষেত লাগাতে সুবিধা হয়, কারণ ধান ক্ষেতে খুব বৃষ্টি লাগে। মেইজে, সয়াবিন, গ্রাউন্ডনাট অ্যান্ড কটন আর খরিফ ক্রপ। এই ধরনের ক্রপকে কী বলা হয়, খরিফ ক্রপস। তোমাদেরকে যদি বলি খরিফ ক্রপস কোন সিজনে লাগানো হয়, রেইনি সিজনে খরিফ ক্রপ লাগানো হয়। কোন মাস হইতে কোন মাস খরিফ ক্রপ লাগানো হয়, জুন মাস হইতে সেপ্টেম্বর মাস। কয়েকটি খরিফ ক্রপসের এক্সাম্পল বলো, কি বলবে, পেডি, মেজে, সয়াবিন, গ্রাউন্ডনাট, কটন এটসেট্রা খরিফ ক্রপস। তারপর যদি বলি হোয়াট ইজ রবি ক্রপস, কাকে বলে, দি ক্রপস গ্রোন ইন দ্য উইন্টার সিজন আর কল্ড রবি ক্রপস। উইন্টার সিজনে যে ক্রপগুলি কাল্টিভেট করা হয়, যে ক্রপগুলি লাগানো হয়, এই ক্রপগুলিকে বলা হয় রবি ক্রপস। সাধারণত অক্টোবর হইতে মার্চ পর্যন্ত, ফ্রম অক্টোবর মাসে দুর্গাপূজা স্টার্ট হয়। অক্টোবর মার্চ হইতে আমাদের যে একাডেমিক ক্যালেন্ডার, যেটা মার্চ মাসে গিয়ে শেষ হয়। আমরা যদি এখন ক্লাস 8-এ পড়ে থাকি, 2025 এপ্রিলে আমাদের 8 শেষ হবে 2025 মার্চে। আর অক্টোবর মাসে দুর্গাপূজা হয়। তোমরা মনে রাখবে রবি ক্রপস অক্টোবর হইতে মার্চ মাস পর্যন্ত আমরা রবি ক্রপস আমরা লাগাই। এক্সাম্পল অফ রবি ক্রপস, হুইট বলতে গম, গ্রাম বলতে চানা ডাল, চানা, পি বলতে মটরশুঁটি, মাস্টার্ড বলতে শস্য, লেন্সিড। এগুলা কি করা হয়, এগুলো হলো রবি ক্রপস। তোমাদেরকে তো বলি হোয়াট ইজ রবি ক্রপস, তোমরা এখানে পেয়ে যাবে দিস ইজ রবি ক্রপস কাকে বলে। কোন মাস হতে লাগানো হয়, অক্টোবর টু মার্চ। এক্সাম্পল হুইট, গ্রাম, পি, মাস্টার্ড অ্যান্ড লেন্সিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে মুখস্থ শিখতে হবে হোয়াট ইজ খরিফ ক্রপস, হোয়াট ইজ রবি ক্রপস। নিচে কি বলা হয়েছে আমরা দেখিনি দুটি লাইন।
বিসাইডস দিস, এগুলির পাশাপাশি পালসেস অ্যান্ড ভেজিটেবলস আর গ্রোন ডিউরিং সামার অ্যাট মেনি প্লেসেস। সামার গরমের সময় আমরা আগে দেখেছিলাম রেনি সিজনে কতগুলো ক্রপ আমরা কাল্টিভেট করি, আর কতগুলো ক্রপ কাল্টিভেট করি আমরা উইন্টার সিজনে। এখানে আমরা দেখেছিলাম খরিফ ক্রপ হলো রেইনি সিজনে আর রবি ক্রপ হলো উইন্টার সিজনে। তার মানে এখানে সামার নেই। আর কতগুলি ক্রপ আমরা সামার সিজনে আমরা লাগাই, যেমন এখানে দেওয়া আছে বিসাইডস দিস পালসেস অ্যান্ড ভেজিটেবলস আর গ্রোন ডিউরিং সামার অ্যাট মেনি প্লেসেস। অনেক জায়গাতে গ্রীষ্মের সময় মানে সামার সিজনের সময় পালসেস এবং ভেজিটেবলস লাগাই। ভেজিটেবলস বলতে শাক সবজি, পালসেস বলতে যেমন সানার ডাল, মুগ ডাল, সিদ্ধ ডাল, হরল ডাল, যত রকমের ডাল আছে এগুলোকে বলা হচ্ছে পালসেস। তোমাদেরকে এখানে আমি উপরে ক্লিয়ার করে দিয়েছি পালসেস এবং সিরিয়ালস, কিন্তু তোমরা অনেক সময় পেয়ে গেছো সিরিয়ালস এবং পালসেস। এখানে দেখেন আমরা সিরিয়ালসও আমরা লাগাই, পালসেস আমরা লাগাই। সিরিয়ালস বলতে কি, সিরিয়ালস আর গ্রেনস ফ্রম দ্য গ্রাস ফ্যামিলি। গ্রাস জাতীয় যে প্ল্যান্ট আছে, গ্রাস, ধান গাছ, গম গাছ, গ্রাস জাতীয় গাছের মতো যে গাছগুলি আছে, এই গাছগুলো হইতে যে দানাগুলি পায় এদেরকে বলা হচ্ছে সিরিয়ালস। গ্রেনস ফ্রম দ্য গ্রাস ফ্যামিলি রিচ ইন কার্বোহাইড্রেটস, এগুলোর মধ্যে কার্বোহাইড্রেট খুব বেশি থাকে। তোমরা দেখে নেব সাধারণত সারা বিশ্বের মধ্যে, সারা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে মেন ফুড হলো কার্বোহাইড্রেট। এবং কার্বোহাইড্রেট যেমন ধানের মধ্যে থাকে, আমরা চাল খাই এবং গম খাই। চাল আর গমের মধ্যে সব থেকে বেশি কার্বোহাইড্রেট থাকে। যে ধরনের ফুডের মধ্যে কার্বোহাইড্রেট থাকে বেশি এবং অল ওভার দ্য ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি প্রোডাকশান হয়, এগুলিকে বলা হয়েছে সিরিয়ালস। সিরিয়ালস কি, সিরিয়ালস হলো গাছ জাতীয় প্ল্যান্ট, গাছ জাতীয় প্ল্যান্ট যেগুলো হয়তো আমরা দানা পাই এবং যেগুলোর মধ্যে কার্বোহাইড্রেট বেশি থাকে এবং সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি উৎপাদন করা হয় কার্বোহাইড্রেট পাওয়ার জন্য, এগুলিকে বলা হচ্ছে সিরিয়ালস। তারপর কতগুলিকে বলা হচ্ছে পালসেস। পালসেস কি, পালসেস আর ড্রাইড ফুড, শুকনো যে সিডগুলি অফ লেগিউমস, লেগিউমস বলতে রিচ ইন প্রোটিনস অ্যান্ড ফাইবার। কতগুলি প্ল্যান্টের যে প্ল্যান্ট হইতে আমরা প্রোটিন এবং ফাইবার বেশি পাই। আর কতগুলি গ্রেনস হইতে আমরা, যেমন এখানে যে উপরে কি আছে সিরিয়াল, সিরিয়াল বলতে কতগুলি গ্রেনসকে বলা হচ্ছে সিরিয়াল। যে গ্রেনস হইতে আমরা কার্বোহাইড্রেট পাই এই গ্রেনসগুলিকে বলা হচ্ছে সিরিয়ালস। আর যে গ্রেনসগুলি হইতে আমরা প্রোটিনস পাই এবং ফাইবার পাই এবং শুকনা বীজ ড্রাইড সিডস এবং লেগামস নাইট্রোজেন জাতীয় গাছ, এগুলিকে বলা হয়েছে পালসেস। তো পালসেস কি, পালসেস হলো এই ধরনের গাছ যে গাছগুলি নাইট্রোজেন জাতীয় গাছ বলা হয় এবং এগুলি যে শুকনা বীজ হইতে আমরা প্রোটিন পাই এবং ফাইবার পাই। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। আমরা দেখে নিই তারপর এখানে কি আছে হেডলাইন, বেসিক প্র্যাকটিসেস অফ ক্রপ প্রোডাকশান। বেসিক প্র্যাকটিসেস অফ ক্রপ প্রোডাকশান। ক্রপ প্রোডাকশান যদি আমাদের করতে হয় তাহলে আমাদের কতগুলো জিনিস আমাদের করতে হবে, কাজ করতে হবে, এগুলোকে বলা হয়েছে বেসিক প্র্যাকটিসেস। আমরা দেখে নিই বোঝো কী বলছে, হোয়াই পেডি ক্যান নট বি গ্রোন ইন দ্য উইন্টার সিজন। উইন্টার সিজনে আমরা পেডি বলতে ধান গাছ কেন আমরা লাগাতে পারি না। হোয়াই পেডি ক্যান নট বি গ্রোন, কেন আমরা ধান গাছ লাগাই না বা ধান গাছ কেন জন্মে না সাধারণত। হোয়াই পেডি ইজ নট, পেডি ক্যান নট বি গ্রোন ইন দ্য উইন্টার সিজন। আনসার কি, আনসার হবে পেডি। এই যে ধান ক্ষেত, পেডির কিন্তু জল লাগে খুব বেশি, আর উইন্টার সিজনে আমরা এরকম জল পাই না, সেই কারণে পেডি প্ল্যান্টটা আমরা উইন্টার সিজনে আমরা লাগাই না। আমরা সাধারণত রেইনি সিজনে আমরা পেডি আমরা লাগাই, কারণ রেইনি সিজনে আমরা বৃষ্টির জল পেয়ে যাই। অনেক জায়গা আছে যেখানে, যেমন পাহাড়ি এরিয়া আছে, এখানে যদি আমরা ধান গাছ লাগাই আমাদের বৃষ্টির উপরে আমাদেরকে ভরসা করতে হয়, কারণ বৃষ্টি যদি না থাকে আমরা ধান গাছ লাগাতে পারবো না। সেই কারণে এই সমস্ত এরিয়াতে রেইনি সিজনে ধান গাছ লাগানো হয়। তো আমরা উত্তরটি পেয়ে গেলাম। এখানে বজো বলেছিল যে ঠান্ডার দিনে কেন আমরা ধান গাছ লাগাই না, এটির উত্তর হলো কারণ ঠান্ডার দিনে আমাদের বৃষ্টি হয় না, সেই কারণে। আর ধান ক্ষেতের কিন্তু বেশি পরিমাণ জলের প্রয়োজন হয়, যদি বৃষ্টি না হয় তো জল কোথায় থেকে পাবো, সেই কারণে আমরা এই বৃষ্টির দিনে আমরা ধান ক্ষেত আমরা লাগাই। তো আমরা ভোজের উত্তরটি পেয়ে গেলাম। তারপর দেখে নিয়ে নিচ্ছে
নিচে এখানে পাহেলি আবার কি জানতে চাইছে দেখে নি। পাহেলি কি বলছে, পেডি রিকোয়ার্স এ লট অফ ওয়াটার। বাহ, বজর প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে পাহেলি। পাহেলি উত্তরটি দিয়ে দিয়েছে, পেডি রিকোয়ার্স এ লটস অফ ওয়াটার। পেডির অনেক জলের প্রয়োজন। দেয়ার ফর ইট ইজ গ্রোন অনলি ইন দ্য রেনি সিজন। এই কারণে এটিকে একমাত্র রেনি সিজনে লাগানো হয়, বৃষ্টির দিনে লাগানো হয়। তারপর দেখে নি ডান দিকে কি আছে আবার। এখানে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস হুইচ আর লিস্টেড বিলো। এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, আমরা যদি এগ্রিকালচার করি অর্থাৎ বেশি পরিমাণে আমরা ক্রপ প্রোডাকশন করি, এই যে ক্রপ প্রোডাকশন করতে গেলে আমাদের অনেকগুলি অ্যাক্টিভিটি, অনেকগুলি কাজকর্ম করতে হয়। সবগুলি কাজকর্মকে একসঙ্গে বলা হচ্ছে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। এগ্রিকালচারাল প্র্যাকটিসেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মেইন কোয়েশ্চেন, মেইন কন্টেন্ট, এই চ্যাপ্টারের মেইন কন্টেন্টস হলো এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। আমরা যে ক্রপ প্রোডাকশন করব আমাদের কি কি করতে হবে, আমাদের প্রথমে প্রিপারেশন অফ সয়েল, মাটিটিকে ভালো করে তৈরি করতে হবে। তারপরে সোয়িং বলতে এখানে ভালো বীজ বপন করতে হবে। এডিং ম্যানিউর অ্যান্ড ফার্টিলাইজার্স, অনেক ধরনের এই গোবর বা অনেক ধরনের সার এখানে মেশাতে হবে মাটির সঙ্গে। ইরিগেশন, জল সিঞ্চন করতে হবে। যখন এই ক্রপসগুলির জলের দরকার তখন তাদেরকে জল দিতে হবে। প্রোটেক্টিং ফ্রম ওয়েডস, অনেক ধরনের এক্সট্রা গাছ আমরা ধান খেতে লাগিয়ে নিচ্ছি, ধান খেতের সঙ্গে সঙ্গে অনেকগুলি এক্সট্রা গাছ এখানে জন্মগ্রহণ করতে হবে, এদেরকে বলা হয় উইডস। এগুলিকে মারতে হবে, সরাতে হবে। হারভেস্টিং, ফসলগুলিকে কেটে আমাদেরকে আনতে হবে। তারপর ভালো করে এগুলিকে শুকিয়ে এখানে স্টোরেজ করে রাখতে হবে। তখনই গিয়ে আমরা ক্রপসগুলি আমাদের ব্যবহারের যোগ্য হবে, যে ক্রপস থেকে আমরা চাল পাবো, চাল থেকে আমরা আমাদের খাদ্য হয়ে যাবে, ফুড হয়ে যাবে। তো এতগুলি প্র্যাকটিস করতে হবে, তারপরে আমাদের এই সবগুলিকে বলা হয়েছে একসঙ্গে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। আমরা যদি এই ক্রপ প্রোডাকশন করতে হয় এই কাজগুলি আমাদেরকে করতে হবে। তোমাদেরকে এখানে পুরো মনে রাখতে হবে, আমাদেরকে পুরো মনে রাখতে হবে যে আমরা এগ্রিকালচারাল প্র্যাকটিস বলতে কোন কোন জিনিসগুলিকে বলা হচ্ছে এগ্রিকালচারাল প্র্যাকটিস। এখানে 60টি পয়েন্ট আছে। থরলি ইউ হ্যাভ টু লার্ন, তোমাদেরকে মুখস্থ শিখতে হবে। প্রিপারেশন অফ সয়েল, সোয়িং, মানে হোয়াট আর এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, প্রিপারেশন অফ সয়েল, সোয়িং, adding manure and fertilizers, irrigation, protecting from weeds, harvesting, storage, এই সবগুলিকে একসঙ্গে বলা হয়েছে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। এখন নিচে দেখি আমাদের যে 1 নম্বর জিনিস ছিল প্রিপারেশন অফ সয়েল। এখন আমাদের যে 1 নম্বরে ছিল প্রিপারেশন অফ সয়েল, আমরা সবার আগে আমরা ক্রপ প্রোডাকশন যখন যদি করতে চাই সবার আগে আমাদেরকে কী করতে হবে, প্রিপারেশন অফ সয়েল। এখানে দেখি আমরা নিচে একটু ইলাবোরেটলি আছে, বর্ণনা দেওয়া আছে আমরা সয়েলকে কীভাবে প্র্যাকটিস করব। যে প্রিপারেশন অফ সয়েল, তোমাদের কোয়েশ্চেন নাম্বার এক্সারসাইজ যখন পড়বে 4 নম্বরের এর কোয়েশ্চেনটি এটি উত্তর হয়ে যাবে। আমরা দেখে নিই কী বলা হয়েছে, আমরা কীভাবে সয়েলকে প্রিপারেশন করব। The preparation of soil is the first step before growing of crops. ক্রপস যদি আমাদের করতে হয় সবার প্রথমে যে স্টেপটি আমাদেরকে সয়েলকে প্রিপারেশন করতে হবে, মাটিগুলিকে তৈরি করতে হবে। One of the most important tasks in agriculture is to যেখানে আমরা আন্ডারলাইন করেছি যেগুলি এগুলি আমরা পড়ব, এখানে আমাদেরকে পুরাটি পড়তে হবে। এখান থেকে আমরা এই পর্যন্ত পুরো আমাদেরকে মুখস্থ শিখতে হবে। আমরা কীভাবে আমরা সয়েলটাকে প্রিপারেশন করব। The preparation of soil is the first step before growing a crop. One of the most important tasks in agriculture is to turn the soil and loosen it. আমাদেরকে কী করতে হবে, মাটিগুলিকে লুজ করতে হবে, টার্ন করতে হবে, মাটিগুলিকে উলট পুলট করতে হবে, মাটিগুলিকে নরম করতে হবে, লুজ করতে হবে। This allows the roots to penetrate deep into the soil. যদি আমরা কী করি এগুলো করি তখন প্ল্যান্টের যে রুট থাকে, প্ল্যান্টের যে মূল থাকে, রুট মাটির নিচে, রুটগুলি অনেক নিচে প্রবেশ করতে পারবে। This allows the roots to penetrate deep into the soil. Penetrate বলতে ভিতরে প্রবেশ করতে পারবে, into the soil, মাটির। The loose soil, এই যে নরম লুজ করা হয়েছে মাটি, দি লুজ সয়েল অ্যালাউজ দ্য রুটস টু ব্রিথ ইজিলি ইভেন হোয়েন দে আর ডিপ ইনটু দি সয়েল। এই রোটে কী করবে, শ্বাস ফেলাতে পারবে।
গাছের রুটগুলো যদি মাটিগুলো নরম থাকে তাহলে কী হবে, রুটগুলি শ্বাস ফেলতে পারবে। কী বলা হয়েছে একবার পড়েছি, দি লোস সয়েল অ্যালাউজ দি রুট টু ব্রিথ। ব্রিথ বলতে শ্বাস ফেলতে পারবে ইজিলি, খুব আরাম সহজভাবে। ইভেন হোয়েন দে গো ডিপ ইন্টু দ্য সেল, তারা যতই মাটির নিচে যাক তারা কিন্তু সহজেই তারা শ্বাস ফেলতে পারবে। তারপর কী বলা হচ্ছে এখানে, the loam soil helps in the growth of earthworms and microbes present in the soil. মাটিগুলিকে যদি আমরা লস করি, এই মাটির নিচে আর্থওয়ার্ম বলতে এক ধরনের আমরা জির বলতে পারি, কেঁচুর মতো এক ধরনের প্রাণী, জির বলে বা কেঁচুর বলে, এগুলো মাটির মধ্যে বাস করতে পারবে। শক্ত মাটিতে তারা বাস করতে পারে না। মাইক্রোবস, অনেক ধরনের মাইক্রো অর্গানিজম আছে, অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে মাটির মধ্যে থাকে, তারা ভালো করে বাস করতে পারবে যদি মাটিটা লোস থাকে। যদি লোস না থাকে তারা বাস করতে পারবে না। তারা যদি মাটির নিচে বাস না করে তাহলে মাটিটা ফার্টাইল থাকবে না, মাটিটা উর্বর থাকবে না। দিজ অর্গানিজমস আর ফ্রেন্ডস অফ দ্য ফার্মার। এই যে অর্গানিজম যেমন আর্থওয়ার্ম আছে বা মাইক্রোবস আছে, যারা হলো কৃষকের বন্ধু। দিজ অর্গানিজমস আর ফ্রেন্ডস অফ দ্য ফার্মার সিন্স দে ফার্দার টার্ন অ্যান্ড লোজেন দ্য সয়েল। কারণ তারা একবার কৃষকে লোজেন করে নেয় মাটিকে, আর এই সমস্ত অ্যানিমেলে আবার নিজেই মাটিটাকে নরম করে দেয়, লোজ করে রাখে। অ্যান্ড অ্যাড হিউমাস টু ইট, এবং তারা এগুলোর সঙ্গে কী করে, হিউমাস মিক্স করে। হিউমাস বলতে ধরে নিতে পারো গাছের ভিটামিন, গাছের যে জিনিসগুলি দরকার, এই মাটি হইতে গাছের নিউট্রিয়েন্টস দরকার, মিনারেলস দরকার, এগুলো সব ভালো করে রাখতে পারে। তাহলে আমরা কী দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম প্রথম স্টেপ ছিল আমাদের প্রিপারেশন অফ সয়েল। আমরা মাটিকে যদি ভালো করে, 1 নম্বর স্টেপ আমাদের ক্রপ প্রোডাকশনের জন্য প্রথমে আমাদেরকে প্রিপারেশন অফ সয়েল করতে হবে। সয়েল বলতে মাটিকে ভালো করে তৈরি করতে হবে। আমরা মাটিকে কী করবো, প্রথমে আমরা লজেনিং করবো, টিলিং করবো। লজেনিং বা টিলিং করলে আমাদের মাটিগুলির এই প্ল্যান্টের যে রোডগুলি আছে, রোডগুলি অনেক নিচে প্রবেশ করতে পারবে এবং ভালো করে শ্বাস ফেলতে পারবে রোডগুলি, যদি তারা মাটির ভেতরে প্রবেশ করে। আর মাটির মধ্যে যে আর্থওয়ার্ম আছে, কেঁচু বা জির জাতীয় জিনিস আছে বা মাইক্রোব আছে, তারা ভালো করে বাস করতে পারবে এবং তারা মাটির হিউমাস বাড়াতে পারবে। মাটির মধ্যে তারা বিভিন্ন ধরনের মিনারেল তারা মিক্স করে রাখতে পারবে, যেগুলো প্ল্যান্টে পাবে এবং প্ল্যান্টে পেয়ে প্ল্যান্ট খুব ভালোভাবে বৃদ্ধি করতে পারবে। তাহলে আমরা এখন মতো বুঝে গেছি কীভাবে সয়েলকে আমরা প্রিপারেশন করব। এখানে আমাদেরকে অল্প মনে রাখতে হবে, এখানে দেখা যাক কি দাগ দিয়েছে, এখানে লাইনটি তোমাদেরকে ভালো করে পড়তে হবে। সয়েল কন্টেন্স মিনারেলস, ওয়াটার, এয়ার অ্যান্ড সাম লিভিং অর্গানিজমস। মাটির মধ্যে কী থাকে, মিনারেলস থাকে। মিনারেলস কি, মাটির মধ্যে নাইট্রোজেন থাকে, পটাশিয়াম থাকে, অনেক ধরনের সার থাকে, এগুলো বলা মিনারেলস। ওয়াটার থাকে, এয়ার থাকে, মাটির মধ্যে এয়ারও থাকে, বায়ুও থাকে। যখন মাটিটা লোজেন থাকে, এই লোজ মাটির মধ্যে বায়ু থাকে। অ্যান্ড সাম লিভিং অর্গানিজমস, কতগুলো অর্গানিজম থাকে, যেমন ব্যাকটেরিয়া মাটির মধ্যে বাস করে, ব্যাকটেরিয়া থাকে। ইন এডিশন, তার সঙ্গে ডেড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস গেট ডিকম্পোজড বাই সয়েল অর্গানিজমস। এই যে অনেকগুলা গাছ মরে যায় বা অনেকগুলো অ্যানিম্যাল মরে যায়, এগুলো কি, এগুলো ডিকম্পোজ হয়। ডিকম্পোজ বলতে মাটির মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়াগুলো এগুলোকে কী করে পচাতে সাহায্য করে। মানে যখন পচে যায়, পচা মাটির সঙ্গে মিক্সড হয়ে যায়, টুকরা টুকরো, এটাকে বলা হচ্ছে ডিকম্পোজ বাই সয়েল অর্গানিজমস। সয়েলের মধ্যে মাটির মধ্যে যে অর্গানিজমগুলো থাকে, তারা কী করে এই যে বিভিন্ন প্ল্যান্ট আছে বা অর্গানিজম আছে, তাদেরকে মাটির সঙ্গে মিশাতে, ডিকম্পোজ করতে সাহায্য করে। ইন দিস ওয়ে, এইভাবে ভেরিয়াস নিউট্রিয়েন্টস ইন দ্য ডেড অর্গানিজমস আর রিলিজড ব্যাক ইনটু দ্য সয়েল। এইভাবে কী হয়, অনেক ধরনের অর্গানিজম যেমন প্ল্যান্ট আছে বা বিভিন্ন ধরনের প্রাণী আছে, তার মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো ছিল এগুলো আবার মাটিতে মিশে গেছে। দিস নিউট্রিয়েন্টস আর অ্যাগেন অ্যাবজর্বড বাই প্ল্যান্টস। এই প্ল্যান্টসগুলায় এই নিউট্রিয়েন্টসগুলি আবার অ্যাবজর্ব করে। আমরা কি দেখতে পেরেছি, আমরা এখানে দেখতে পেরেছি মাটির মধ্যে অনেকগুলি অর্গানিজম থাকে, যেমন ব্যাকটেরিয়া থাকে মাটির মধ্যে। তারা কি করে, মাটির মধ্যে যে অনেক প্ল্যান্ট আছে পড়ে থাকে, অনেক ধরনের গাছ আছে, যখন আমরা টিলিং করি অনেকগুলা গাছ আছে এগুলো মানে মরে যায়, তারপর পচে যায়। তারপরে অনেকগুলা গাছ আছে বা অনেকগুলো অ্যানিমেল আছে, জীবজন্তু মারা যায়, এগুলো কী করে মাটির মধ্যে পচে যায়।
ডিকম্পোজ হয়ে যায়। এই ব্যাকটেরিয়াগুলো হেল্প করে ডিকম্পোজ হতে। ডিকম্পোজ হলে এই প্ল্যান্টগুলোর মধ্যে বা অ্যানিমেলগুলোর মধ্যে যে নিউট্রিশন ছিল, এই নিউট্রিশনগুলোকে মাটির সঙ্গে আবার মিক্সড হয়ে গেছে। এই নিউট্রিশনগুলোকে প্ল্যান্টে আবার অ্যাবজর্ব করতে পারে। দিজ নিউট্রিয়েন্টস আর এগেইন অ্যাবজর্ব বাই প্ল্যান্টস। তারপর আমরা দেখে নিই এখানে কী বলা হয়েছে। এখানে তোমাদেরকে শিখতে হবে the process of loosening and turning of the soil is called tilling and ploughing. Tilling and ploughing কি? Tilling and ploughing হলো একটি প্রসেস। এখানে কি বলা আছে? দি প্রসেস অফ লুজেনিং অ্যান্ড টার্নিং অফ দ্য সয়েল। আমরা যে প্রসেসে আমরা মাটিটাকে লুজেনিং করি অ্যান্ড টার্নিং করি, উলট পালট করি, এটাকে বলা হচ্ছে টিলিং অর প্লাউইং। আমরা যখন প্রিপারেশন করি মাটিটিকে আমরা কী করি? আমরা টিলিং অ্যান্ড প্লাউইং করি। তাই টিলিং অ্যান্ড প্লাউইং কি আমাদের সয়েলটা প্রিপারেশনের মধ্যে পড়ে। তোমাদেরকে কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ টিলিং অ্যান্ড প্লাউইং? টিলিং অ্যান্ড প্লাউইং ইজ এ প্রসেস, the process of loosening and turning of the soil. That the process through which we loosening and turning the soil is called tilling and ploughing. This is done by using a plough. আমরা কীভাবে মাটিকে আমরা টিলিং বা লুজেনিং করি? একটা ইনস্ট্রুমেন্ট আছে, একটা যন্ত্র আছে, নাম হলো প্লাউ। প্লাউ মানে লাঙল। লাঙল দিয়ে আমরা ক্ষেতের মধ্যে মাটিকে আমরা লুজেনিং করে লুজ করি বা টিলিং করি। Big clumps of soil called crumbs. What is crumbs? Crumbs কি? Crumbs হলো বিগ ক্লাম্পস। যখন আমরা লাঙল দিয়ে মানে প্লাউ দিয়ে যখন আমরা মাটিকে আমরা উলট পালট করি, তখন মাটির অনেকগুলি বড় বড় কী করে বিগ ক্লাম্পস, বড় 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 টুকরা নিচ থেকে উঠে যায়। এগুলোকে বিগ ক্লাম্প, বড় বড় টুকরাগুলোকে বলা হয়েছে, এই বড় বড় টুকরাকে বলা হচ্ছে ক্রাম্পস। CRUMBS, ক্রাম্পস। আইতে পারে হোয়াট ইজ ক্রাম্পস? Big clumps of soil is called crumbs. তারপর আমরা একটা জিনিস আছে লেভেলার। লেভেলার বলতে মই দিয়ে আমরা কী করি? মাটিগুলিকে আমরা এই হাল চাষ করার পরে, প্লাউইং করার পরে লাঙল দিয়ে আমরা লেভেলার দিয়ে আবার সমান করি। লেভেলার দিয়ে আমরা সমান করি। তারপর এখানে আছে আমরা এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, একবার দেখে নিই। এখানে আছে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। কী আছে? এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। এই যে মাটিটা আমরা এখনও 1 নম্বর পয়েন্ট আমাদের শেষ হয়নি। 1 নম্বর পয়েন্ট এখনও বাকি আছে। আমরা মাটিকে 1 নম্বর পয়েন্ট ছিল প্রিপারেশন অফ সয়েল। আমরা সয়েলটাকে প্রিপারেশন করতে গেলে আমাদের এগ্রিকালচারাল ইমপ্লিমেন্টস, কতগুলি যন্ত্রের প্রয়োজন হয়। যে সমস্ত যন্ত্রের সাহায্যে আমরা মাটিকে আমরা কী করি? আমরা লুজেনিং করি। যেমন নিচে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখে নাও। এই ছবিটি কি? এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটি হলো প্লাউ মানে লাঙ্গল। এটি দিয়ে আমরা মাটিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে একজন ফার্মার কী করছে? গরুর সাহায্যে মাটিকে কী করছে? টিলিং এবং লুজেনিং করছে, মাটিকে লুজ করছে। তারপর আমরা আরেকটা ছবি এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখবো, এখানে আমরা পুরা পড়ব এই প্লাউ। এই যন্ত্রটির নাম কি? এখন দেখিয়েছি যে নাম হলো প্লাউ। আমরা কিভাবে প্লাউ দিয়ে মাটিকে লুজেনিং করি। আর তারপরে আরেকটা যন্ত্র আছে হো। অনেক সময় আমরা হো দিয়েও মাটিকে আমরা কী করি? হোর সাহায্যে। এখানে একটা যন্ত্র আছে, এই যন্ত্রটির নাম হলো হো। এই যন্ত্রটি দিয়ে আমরা মাটিকে কী করি? আমরা লুজেনিং করি। এই যন্ত্রটির নাম কি? হো। তারপর আরেকটি যন্ত্র আছে, নিচে যন্ত্র আছে কাল্টিভেটর। এটি দিয়ে আমরা মাটিকে আমরা লেবেলিং করতে পারি বা এই লুজেনিং করতে পারি। কাল্টিভেটর নাম, ড্রিভেন বাই ট্রাক্টর দিয়ে, এটির নাম হলো কাল্টিভেটর, এটির নাম হলো ট্রাক্টর। ট্রাক্টর সঙ্গে একটা জিনিস লাগানো থাকে, এটি দিয়ে আমরা মাটিকে আমরা লুজেনিং করতে পারি। বিভিন্ন জিনিস দিয়ে মাটিকে আমরা এই লুজেনিং করি, লুজ করি। তাহলে 2 নম্বর পয়েন্টে আসবে শোয়িং। আমরা 1 নম্বর পয়েন্ট এখনো শেষ হয়নি, আজকে আমরা এখানে শেষ করে দেব। আজকে আমরা এখানে শেষ করব। আমরা আগামী দিন আমরা দেখব, আগামী ভিডিওতে আমরা কী আমরা এই যন্ত্রপাতি দিয়ে মাটিকে আমরা লুজেনিং করব। তাহলে স্টুডেন্ট, আজকে আমরা এখানে শেষ করে দেব। ধন্যবাদ সবাইকে। খুব শীঘ্রই আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো।